হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আমরা আশা করছি যে আগের ভিডিওটা দ্রবণের যেটা অঙ্ক দিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের কাজে লেগেছে। তো 25 অবধি অঙ্ক ছিল। এই ভিডিওতে দেখতে পাচ্ছ 26 থেকে অঙ্ক রয়েছে। তো এমসিকিউ প্যাটার্ন, নিউমেরিক্যালের ওপর এমসিকিউগুলো রয়েছে এখানে। তো দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে 40 গ্রাম বেনজিনে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণ হবে, এটা মানে এটা বাদ দিয়ে দাও। উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেনজিনের তুলনায় 0.81কে বেশি হয়, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন বলে দিল। এইটা ডেল্টা টিবিটা বলে দিল তোমায়, স্ফুটনাঙ্কটা কত বাড়ছে বলে দিল ডেল্টা টিবিটা। আচ্ছা, যদি বেনজিনের কেবি বলে দিয়েছে তবে সালফারের আণবিক সংকেত লেখো। অর্থাৎ সালফারের আণবিক সংকেতটা S6, S7, S8 না S5, মানে যেমন আমাদের অক্সিজেন কি হয়, অক্সিজেন হয় O2, ওজন হয় O3, তেমনি জানতে চেয়েছে যে সালফারের আণবিক সংকেত কি হবে। তো দেখো, এখানে প্রথমে আমরা ধরে নিচ্ছি সালফারের আণবিক সংকেত হবে SX, অর্থাৎ X খানা পরমাণু থাকে। তাহলে এখানে তোমায় সালফার কত গ্রাম বলেছে? 3.24 গ্রাম। তা 3.24 গ্রাম সালফার মানে তাকে আমরা কি দিয়ে ভাগ করব? মলিকুলার যেটা মাস সেটা দিয়ে ভাগ করব। তাহলে সালফারের একটা পরমাণুর ভর কত? 32। আর এখানে কত ধরে নিচ্ছি? এক্সটা আছে, তাহলে 32x হচ্ছে তার আণবিক ভর, সেটা দিয়ে ভাগ করলাম। তাহলে এইটা হয়ে গেল আমাদের সালফারের মোল। তাহলে এত মোল সালফার আছে, ঠিক আছে। এবার আগের দিন যেমন দেখিয়েছিলাম আমরা শর্টকাটে মোলালিটিটা বার করব কিভাবে। ওপরে মোলটা থাকবে ডিভাইডেড বাই নিচে থাকবে যেটা দ্রাবক থাকবে সেই গ্রামটা নিচে থাকবে ইন্টু 1000। কি করে এলো আমি শর্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 40 গ্রাম বেনজিন বলেছে, ঐকিক নিয়মে শর্টে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কিন্তু আমরা তাড়াতাড়ি করলে এইভাবে করব। 40 গ্রাম বেনজিনে দ্রবীভূত সালফার সমান 3.24 বাই 32x মোল, ঠিক আছে। 40 গ্রামে, 1000 গ্রামে কত? এটাই তো মোলালিটি। তাহলে 1000 গ্রামে কত? তাহলে 1000 গ্রামে কত করলে কি হবে? 1000টা গুণ হয়ে যাবে আর ডিভাইডেড বাই তলায় চলে আসবে 40, যেটা আমরা একবারে করে দিয়েছি। তোমরা যদি মনে করো ঐকিক নিয়ম করে খাতায় ভেঙে ভেঙে করবে, তাহলে তোমরা ভেঙে ভেঙে করবে যে 40 গ্রাম বেনজিনে দ্রবীভূত সালফার সমান এত মোল, 40 গ্রামে এত মোল, তাহলে 1000 গ্রামে দ্রবীভূত সালফার, তাহলে এটা ডিভাইডেড বাই 40 ইন্টু 1000। তো যাই হোক, এখানে এবার আমরা এটাকে সিম্পলিফাই করব, ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা 40কে 1000 দিয়ে কাটছি, 1000 মানে 40 দিয়ে 1000কে কাটছি, তাহলে এটা এলো 25 এলো। আচ্ছা, 25কে এইটা দিয়ে যদি গুণ করি দেখা যাচ্ছে 81 আসছে, আর নিচে 32x রইল, এটা হচ্ছে এম এর মান। আচ্ছা, তাহলে এবার ফর্মুলা আমাদের কি? ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। তাহলে ডেল্টা টিবি এইটা, কেবি এটা, এমটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে 7.9 বা 8। তবে বলে রেখে দিই তোমাকে, যদি সালফারের অঙ্ক দেয়, সালফার মনে রাখবে সবসময় 8 হিসেবেই থাকে, যে ডেটাই দিক। তো তুমি চোখ বুঝে কিন্তু এখানে S8টা উত্তর করে দিতে পারো উইদাউট এনি ক্যালকুলেশান। আচ্ছা, নেক্সট অঙ্ক, 1 মোলাল গ্লুকোজ দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বলে দিয়েছে। 1 মোলাল মানে তোমাকে এম এর মানটা বলে দিল 1, স্ফুটনাঙ্কের উন্নয়ন 2K। আচ্ছা, আরেকটা ডেটা দিয়েছে 2 মোলাল গ্লুকোজ দ্রবণের হিমাঙ্ক অবনমন বলেছে 2K, বলেছে 2K। তাহলে কেবি আর কেএফ এর মধ্যে সম্পর্ক। তাহলে দেখো, আমাদের প্রথম ডেটা অনুযায়ী স্ফুটনাঙ্কের উন্নয়ন দিয়েছে প্রথমটা, তা স্ফুটনাঙ্কের উন্নয়ন অনুযায়ী আমরা এই ফর্মুলায় ফেলতে পারি ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। তাহলে কেবিটা বেরিয়ে গেল ডেল্টা টিবি বাই এম। ডেল্টা টিবির মান দিয়ে দিয়েছে 1 মোলাল বলেছে, তাহলে এখানে কেবির মান বেরিয়ে গেল। আবার ডেল্টা টিএফ মানে হচ্ছে ফর্মুলা কেএফ ইন্টু এম, তাহলে কেএফ ইকুয়াল টু ডেল্টা টিএফ বাই এম। আচ্ছা, ডেল্টা টিএফ এর মান বলে দিয়েছে এই যে 2 কেলভিন, আর এখানে কিন্তু 2 মোলাল সলিউশন বলেছে, তাহলে এটা 2 হলো, তাহলে কত বেরোলো? 1। তাহলে কেবি বাই কেএফ ইকুয়াল টু 2:1, তাহলে কেবি ইকুয়াল টু 2 ইন্টু কেএফ। তাহলে কেবি ইকুয়াল টু 2 ইন্টু কেএফ, অর্থাৎ অপশান এটা রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 28, 5% ইউরিয়া দ্রবণের 300 K উষ্ণতায় অভিস্রবণ চাপের মান কত হবে? তাহলে এটা অভিস্রবণ চাপের অঙ্ক।
5% ইউরিয়া দ্রবণ, অর্থাৎ 5% ইউরিয়া দ্রবণ বলতে বোঝাচ্ছে 100 ml দ্রবণে দ্রবীভূত ইউরিয়া হচ্ছে 5 গ্রাম। দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে 5% ইউরিয়ার দ্রবণ বলেছে W/W বা W/V বলেনি, কিন্তু এই অঙ্কটা কিসের অঙ্ক? অভিস্রবণ চাপের অঙ্ক। তাহলে অভিস্রবণ চাপের ক্ষেত্রে আমরা জানি যে অঙ্কগুলো মোলারিটির অঙ্ক হয়, অর্থাৎ মোলারিটির অঙ্ক মানে 1000 ml দ্রবণে কত মোল দ্রবীভূত আছে, অর্থাৎ এটা কিন্তু সব সময় মনে রাখবে 100 ml 5 গ্রাম, অর্থাৎ এগুলো সব W/V। ঠিক আছে, ওয়েট করে থাকলে কিন্তু তুমি পস্তাবে, কারণ ডেন্সিটিও দেওয়া নেই এখানে। তাহলে 100 ml দ্রবণে দ্রবীভূত ইউরিয়া কত গ্রাম? 5 গ্রাম। তাহলে 5 গ্রাম সমান কত মোল হলো? 5/60 মোল। দিয়ে তুমি বার করে নাও 1000 ml দ্রবণে দ্রবীভূত ইউরিয়া কত মোল। তাহলে এটা বেরোলো 5/6 মোল। এইটাই হয়ে গেল এখানে এর দ্রবণের মোলারিটি বা মোলার গাঢ়ত্ব, যেটাকে আমরা লিখি সি দিয়ে। ঠিক আছে, তাহলে 1000 ml দ্রবণে যেটা দ্রবীভূত আছে সেটাই হচ্ছে মোলার গাঢ়ত্ব বা মোলারিটি, এইটাই হচ্ছে সি এর মান। তাহলে 100 ml বা 200 ml বা 300 ml যত ml থাকুক, যত মোল থাকবে, 1000 ml কত মোল আছে, 1000 ml যত মোল সেটাই হচ্ছে সি এর মান। তাহলে এবার আমরা জানি পাই ইকুয়াল টু CRT, তাই সি এর জায়গায় বসিয়ে দিলাম, আর এর জায়গায় বসিয়ে দিলাম 0.082। আচ্ছা, টেম্পারেচার এখানে বলেছে 300 কে, তাহলে আমরা টেম্পারেচারের জায়গায় 300 বসিয়ে দিলাম। তাহলে কাটাকুটি যদি করি, 6 দিয়ে কাটলাম, এটা 300কে 50, তাহলে এই যে 50কে 5 দিয়ে গুণ করলে এটা 25 করেছি, কারণ এক ঘর দশমিক দেখো এখানে সরিয়ে দিয়েছি, এই জিরোটা দিয়ে সরিয়ে দিয়েছি, দিয়ে এটাকে গুণ করে নেবে, ইজি গুণ হয়ে যাবে 20.5 ATM। তাহলে অভিস্রবণ চাপ বের হলো 20.5 ATM। নেক্সট অঙ্ক, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইউরিয়ার একটি জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ দেওয়া আছে 500 mmHg। দ্রবণটাকে লঘু করার পর অভিস্রবণ চাপ বলেছে 105, বলেছে দ্রবণটা কত গুণ লঘু করা হচ্ছে। তাহলে আমরা জানি পাই ইকুয়াল টু CRT। এবার দুটো কেসকে আমি দুদিকে দেখিয়েছি। বাঁ দিকের কেস রয়েছে যেটা 500 mmHg আছে, তাহলে সেখানে গাঢ়ত্ব দেয়নি, গাঢ়ত্ব কত গুণ লঘু করা হবে বলেছে। তাহলে আমরা ফর্মুলায় কি বসালাম? পাই ইকুয়াল টু CRT। তাহলে পাইয়ের জায়গায় বসালাম 500/760। কেন 760 দিয়ে ভাগ করলাম? কারণ আমরা এখানে এটাকে এটিএমে করে নিলাম। তো এটিএমে করার উদ্দেশ্য কি? কারণ এটাকে আমরা এটিএমে বসাচ্ছি, লিটার অ্যাটমসফিয়ারে, তাই 760 দিয়ে ভাগ করলাম। তাহলে পাই ইকুয়াল টু পাইয়ের জায়গায় বসালাম 500 mmHg ছিল বাই 760, এটিএমে বসালাম। আচ্ছা, C1 রাখলাম, আর এর মান বসালাম, আর টেম্পারেচার বলে দিয়েছে এখানে 27 ডিগ্রি মানে 300কে। আচ্ছা, দ্বিতীয় কেসেও সেম, 105কে 760 দিয়ে ভাগ করলাম, C2 রাখলাম, আর এর মান বসালাম, আর 315কে বসালাম, 42 বলেছে। তাহলে এবার আমি দুটো সমীকরণকে ভাগ করলাম। তাহলে বাঁদিক ভাগ করলে ওপরে এই যে C1 এইটা ওপরে বসিয়েছি, আর এই দিকেরটাকে নিচে বসিয়েছি। আর তুমি মান নাও বসাতে পারো, কেটে যাচ্ছে। আচ্ছা, ডান দিকেরটা 500/105 মানে 100/21। তাহলে C1/C2 ইকুয়াল টু, এদিকে 300/315 ছিল, ওটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে 315টা উপরে গেল, 300টা নিচে এলো, 100/21। তাহলে কাটাকুটি করলে 100-র সাথে এই 300 কেটে এখানে 3 রইল, লাস্টে 3-এর সাথে 315 কেটেছি 105, 21কে 105 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে C1 ইকুয়াল টু 5C2, অর্থাৎ 5 গুণ। কত গুণ লঘু করা হয়েছে? 5 গুণ লঘু করা হয়েছে। আচ্ছা, 30-এর অঙ্ক, ছোট্ট অঙ্ক, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.02 মোলার ইউরিয়ার জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ কত? একদম স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, পাই ইকুয়াল টু CRT। মোলার গাঢ়ত্ব দিয়ে দিয়েছে, মানে তুমি একদম ডাইরেক্ট মোলার গাঢ়ত্ব মোলারিটিটা বসিয়ে দিলে, আর এর মান বসালে, টেম্পারেচার বসালে, গুণ করলে, গুণগুলো একটু নিজের মতো করে নেবে, যে শূন্যগুলো গুণ করবে না, দশমিকগুলোকে সরিয়ে নেবে, নিজের মতো করে ক্যালকুলেশন করে নেবে, তাহলে উত্তর চলে আসবে। আমি যেমন এই 300কে এই দশমিকটাকে সরিয়ে দিয়েছি দুটো শূন্য দিয়ে, তাহলে 2 আর 3 করেছি এখানে, আর এটাকে এটাই রেখেছি, দিয়ে জাস্ট গুণ করে দিলাম, বেরিয়ে গেল 0.49 ATM। আচ্ছা, নেক্সট অঙ্ক, আইসোটনিক দ্রবণের সমবিশ্রবণীয় দ্রবণ মানে হচ্ছে, ইংরেজিতে বলছি আমরা, আইসোটনিক দ্রবণ। কি বলেছে? রক্তের অভিস্রবণ চাপ 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8.21, এর সঙ্গে সম অভিস্রবণীয় গ্লুকোজ দ্রবণের মাত্রা গ্রাম পার লিটারে। তাহলে যখনই সম অভিস্রবণীয় বলবে, তোমরা রাফে এইটা করে নেবে, যে দুটো দ্রবণ সম অভিস্রবণীয় বা আইসোটনিক, তুমি দ্রবণ দুটোকে বাঁদিক ডান দিক লিখে নিলে, পাই গ্লুকোজ সমান পাই ব্লাড,
আচ্ছা, পাই ব্লাডের মানটা বলে দিয়েছে 8.21 বলে দিয়েছে রক্তের অভিস্রবণ চাপ। তাহলে এর জায়গায় 8.21 বসিয়ে দিলাম, এটা সিআরটি। সি ইকুয়াল টু 8.21 বাই আরটিটাকে নিচে করলাম, আর এর মান বসালাম, টি এর মান বসালাম। এই জায়গাটা একটু কাটাকুটিতে একটু তোমার অসুবিধা হতে পারে, কিন্তু বুদ্ধি করে করবে। দেখো এখানে তোমার হয়ে যাচ্ছে, যদি তুমি 0 0 0 সব কাটো একটা ডিজিটে আসবে। 310 দিয়ে ভাগ করাটা একটু সত্যিই ঝামেলা, তো হয়তো তোমার 310-এর জায়গায় একটা বেটার ডিজিট দিতে পারে, যেটা দিয়ে ভাগ হবে, সুবিধা হবে। তো এখানে এই মানটা আসছে মোল পার লিটার, কারণ মোলারিটি এগুলো হচ্ছে মোলার গাঢ়ত্ব, মানে মোল পার লিটার। বার করতে বলেছে গ্রাম পার লিটার। দেখো এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম, তাহলে ডব্লিউটা হচ্ছে গ্রাম, তাহলে গ্রাম মানে হচ্ছে যেটা মোল বেরোবে তাকে মোলার মাস আণবিক ভর দিয়ে গুণ করে দেবো। গ্লুকোজের আণবিক ভর 180, তাহলে 180 দিয়ে গুণ করলে হচ্ছে গ্রাম পার লিটার 58.12 গ্রাম পার লিটার। আচ্ছা, আজকের লাস্ট অঙ্ক একটু বড় অঙ্কটা, আমি আশা করব সলিউশনটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু ঠান্ডা মাথায় দেখে নিজেরা করার চেষ্টা করবে। বলেছে একটি দ্রাবের 5.25 ডব্লিউ/ভি দ্রবণ আর 1.5% ডব্লিউ/ভি ইউরিয়া দ্রবণ, এরা হচ্ছে আইসোটনিক। তাহলে আমি একটা টাইমে গিয়ে দেখবে করেছি, এই দুটোকে সমান করেছি। যখনই আইসোটনিক বলবে দুটো অভিস্রবণ চাপ সমান হবে। আচ্ছা, উভয় ক্ষেত্রে একই দ্রাবক আছে বলে দিয়েছে, আর এখানে একটা লক্ষণীয় বিষয়, উভয় ক্ষেত্রে দ্রবণের ঘনত্ব বলেছে 1 গ্রাম পার সেমি কিউব। দেখো প্রথম লাইনটাতেই একটা ক্লু দেওয়া আছে, যেহেতু দ্রবণের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, সুতরাং দ্রবণের ভরার আয়তন সমান। অর্থাৎ এই অঙ্কগুলোতে যতই ডব্লিউ/ভি দিক, ভরার আয়তন সমান, কারণ অভিস্রবণ চাপের অঙ্ক মানেই হচ্ছে মোলারিটির অঙ্ক। তাহলে এখানে ডব্লিউ/ভি দিয়েছে, তো সেখান থেকে আমরা লিখতে পারি, দেখো বলেছে ইউরিয়ার দ্রবণটার বলেছে এইটা 1.5% ডব্লিউ/ভি, তাহলে 100 ml ইউরিয়া দ্রবণে ইউরিয়া আছে 1.5/60 মোল, তাহলে হাজারে কত আছে, আর গুণ করিনি, দেখো 10 গুণ হচ্ছে, 100 থেকে 1000 10 গুণ, তাহলে 15/60 মানে এত মোল। দ্রবণটার অভিস্রবণ চাপ বার করে নিলাম, মানটা বসিয়ে দিয়েছি, আটটি রেখেছি। আচ্ছা, অজানা দ্রাবকের ক্ষেত্রে আমরা আণবিক ভরটা জানি না, এম ধরে নিয়েছি, আর অজানা দ্রাবের বলেছি দেখো 5.25%, তাহলে 100 ml আছে 5.25/m, 1000 ml আছে 1 টাকার দশমিক সরিয়ে দিলাম 52/। আচ্ছা, তাহলে দ্রবণের অভিস্রবণ চাপ বেরোলো 52.5/m আরটি। তাহলে যেহেতু আইসোটনিক, তাহলে π1 = π2, আমি আরটি আর বসাইনি, 52.5 = 0.25, তাহলে m = কাটাকুটি করে সব বেরোবে 210 গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের এমসিকিউ। নেক্সট এমসিকিউ এবার আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর দেওয়া অঙ্ক নিয়ে আসবো, ভ্যান্ট অফ ফ্যাক্টর দেওয়া কিছু অঙ্ক আমরা নিয়ে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, আশা করবো তার মধ্যে এগুলো তোমরা রেডি করে নেবে।